So last class আমরা কথা বলছিলাম, we are talking about stock market, mostly equity market. চ্যাপ্টার 17 থেকে অথবা ক্লাস 17 থেকে আমাদের এটা ডিসকাশন শুরু হয়েছিল। এট ফার্স্ট আমরা কথা বলেছি হচ্ছে প্রাইভেট ইকুইটি নিয়ে, দেন আমরা দুইটা ক্লাস নিয়েছি হচ্ছে আইপিও নিয়ে, দেন উই টকড অ্যাবাউট হাউ মার্কেট orders are placed or can be placed. We talked about self registration, we talked about stock repurchase, then we started to talk about লাস্ট ক্লাসে হচ্ছে স্টকের ভ্যালুয়েশন। অবভিয়াসলি ভ্যালুয়েশন একটা বড় টপিক, পুরোটা কভার করাও যাবে না বা চাচ্ছিও না কভার করতে। সো উই টকড ইন লিটল বিটস এন্ড পার্টস অ্যাবাউট সাম ভ্যালুয়েশন টেকনিক্স। মোস্টলি হচ্ছে রিলেটিভ থেকে আমরা আলোচনা করেছি প্রাইস আর্নিং, আর অ্যাবসলিউট থেকে আমরা দুইটা আলোচনা করেছি, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি আর ডিডিএম মডেল। দেন উই টকড অ্যাবাউট পার্সন টু পার্সন মডেলের প্রেফারেন্স ভেরি করতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনি ঠিক কি কি ডেটা নিয়ে কাজ করতেছেন ওটার আলোকেও মডেল কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো এই ছিল আমাদের একটা আলোচনা। সো আমরা বলেছিলাম যে আমাদের ডিসকাশন গুলো চলতে থাকবে। সো আজকের ক্লাসে হচ্ছে সেকেন্ডারি মার্কেটের শেয়ারের দাম টাম নিয়ে কথাবার্তা বলবো, রিস্ক নিয়ে কথাবার্তা বলবো। দেন আমরা আরো 3 থেকে 4টা ক্লাস নিব যেখানে আমরা হচ্ছে আরো ডিটেইলে যাব সেকেন্ডারি মার্কেট। সো সেকেন্ডারি মার্কেট অথবা হচ্ছে আমি যদি বলি ইকুইটি মার্কেট, এটা আমাদের সবচেয়ে বড় টপিক আমাদের পুরো সিলেবাসের। সো এটার পিছনে আমরা অলরেডি 4টা ক্লাসের মতো দিয়েছি, আমরা হয়তো আরো 4 থেকে 5টা ক্লাস দিব। ঠিক আছে। সো আজকে আমরা যে আলোচনাগুলো করব, লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু জিনিস আসলে আমরা শুরু করেছিলাম, বাট আমাদের অনেকগুলো ইস্যু রয়ে গেছিল। সো আজকে আমরা দ্রুত ইস্যুগুলো শেষ করার চেষ্টা করব। সো আমি আপনাদের সামনে এখন হচ্ছে, ক্যান ইউ পিপল সি ইউনো ক্লাস 23 নামে কিছু দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, ক্লাস 23 নামে কোনো ডকুমেন্ট কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। পারফেক্ট। সো গত ক্লাসে আমরা দেখাবার চেষ্টা করেছিলাম যে মাইক্রো লেভেলে বা অ্যানালিস্ট লেভেলে কোনো একটা শেয়ারের যদি আমি ভ্যালু বের করতে চাই, সেটা বের করার পপুলার যে উপায়গুলা সেগুলা কি কি। এন্ড এগেইন আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট এটাই সব আলোচনা শেষ না, মেবি ওটা শুরুরও শুরু ছিল বেসিক্যালি। সো ওটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আমাদের আজকের ক্লাসে যে কোনো একটা স্টকের রিস্ক কেমন হতে পারে, এটা যদি আমি চিন্তা করতে চাই সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, রিস্ক কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আসলে ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। আমরা বেশ কিছু অ্যাপ্রোচ দেখাইছি, লাইক প্রাইস আর্নিং দেখাইছি, এটা প্রবলেম গুলো কোথায় হইতে পারে সেটা দেখাইছি। আমরা ডিডিএমটা মোটামুটি ডিটেইলে আলোচনা করছি, বিকজ আমার আশা ছিল আপনারা এটা ঝট করে পেরে যাবেন, বাট দেখা গেল যে আপনারা ওইভাবে পারতেছিলেন না। সো ডিডিএম এ আমরা ধরেন বেশ কিছু টাইপের ডিডিএম দেখাইছি, নো গ্রোথ, দেন হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ, 2 স্টেজ গ্রোথ, 3 স্টেজও হইতে পারতো। Then we talked about free cash flow to equity model, which is supposed to be or deemed to be a better model than DDM. So এই ছিল আমাদের ভ্যালুয়েশনের কথাবার্তাগুলো, যেটা পরিপূর্ণ আলোচনা না, মেবি জাস্ট হাম্বল বিগিনিং বলতে পারেন। তো আজকে আমরা শুরু করি। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে একটা স্টকের ভ্যালু যেরকম গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম হাউ ক্যান আই সে ওই স্টকটার ফিউচার রিস্ক কতটুকু হইতে পারে সেটাও আমাদের জানা দরকার। এগেইন লুক এট দ্য প্যাটার্ন, আমি কথা বলতেছি ফিউচার রিস্ক। সামনে স্টকের দামের ভোলাটিলিটি কেমন হতে পারে, স্টকের প্রাইসিং এর বিহেভিয়ার কেমন হতে পারে, ওটা নিয়ে আমরা কথা বলতেছি। বাট থিং ইজ দ্যাট ফিউচারকে তো আমরা কেউ দেখি নাই, তাই না? নোবডি হ্যাজ সিন দ্য ফিউচার। সো আমরা আসলে কিভাবে জাজ করতে পারি, কিভাবে আমরা জাজ করতে পারি একটা স্টকের ফিউচারের ভ্যারাইবিলিটি বা একটা স্টকের ফিউচারের রিস্ক বলেন বা ভোলাটিলিটি বলেন প্রাইসের, সেটা কিভাবে আমরা অ্যাসেস করতে পারি। এগেইন আমরা যেহেতু অতীতের ডেটা নিয়ে বা কনকারেন্ট ডেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করব, সেটা খুব সম্ভবত পারফেক্টলি রেপ্লিকেশন হবে না ফিউচার রিস্কের। বাট এটাই হচ্ছে আমাদের, হাউ ক্যান আই সে, আমাদেরকে এটার মধ্যেই থাকতে হবে। তার মানে হচ্ছে আমরা হিস্টোরিক্যাল ডেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমরা স্টকের রিস্ক কত হতে পারে সামনে সেটা আমরা বের করার চেষ্টা করব। যেহেতু আমরা বর্তমানের ডেটা বা অতীতের ডেটা ইউজ করে ফিউচার সম্পর্কে একটা প্রেডিকশন ড্র করার চেষ্টা করতেছি, দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে আমাদের এই পুরো প্রেডিকশনটাই রং হতে পারে ইন দ্য ফিউচার। ঠিক আছে, সো এটা জেনে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সো আসেন আমরা এই আলোচনাটা শুরু করি। স্টকের রিস্ক আমরা কিভাবে, লিস্টেড কোম্পানির স্টকের রিস্ক কিভাবে বের করা যেতে পারে, কিভাবে আমরা এটাকে অ্যাসেস করতে পারি, সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, সো আপনাদের টেক্সট বইতে বেশ কিছু পদ্ধতির কথা বলা আছে। লেটস টক অ্যাবাউট দোজ এট ফার্স্ট।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি আমাদের পুরো ক্লাস? এভারেজ বা মিন থেকে যেই যে ডেভিয়েশনটা সেটা মিন করে, সেটা একটা এভারেজ ডেভিয়েশনটা মিন করতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইয়া পারফেক্ট, অর আই শুড সে নিয়ার পারফেক্ট। ঠিক আছে, এভারেজ থেকে ডেভিয়েশনটা যেটা হচ্ছে, ফাইন, ঠিক আছে। আমরা একটা কাজ করি, okay. আপনারা কি ইয়া দেখতে পাচ্ছেন? আমার কিভাবে বলা যায়, ল্যাপটপের ওয়েব পেজে দেখতে পাচ্ছেন বা গুগল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। পারফেক্ট। আমরা ধরেন যে কোনো একটা কোম্পানির শেয়ারের দাম ডাউনলোড করে নেই, ঠিক আছে? এখান থেকে নামানো সোজা হওয়ার কথা। হিস্টোরিক্যাল ডেটা, তো খেয়াল করেন আমাদের এখানে প্রতিদিনের ডেটাগুলো দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে আমরা কোন কোম্পানি নিছিলাম, ধরেন অ্যালফাবেট, ঠিক আছে? অ্যালফাবেটের বা গুগল, ওদের শেয়ারের দাম দেওয়া আছে প্রতিদিনের। আমরা একটা কাজ করি, আমরা একটা টাইম পিরিয়ড ঠিক করি। ফর এক্সাম্পল, ওইখানে 1 বছরই দেওয়া আছে, দেখেন মার্চ 2020 থেকে 2021 পর্যন্ত ডেইলি প্রাইস আমাদের সামনে দেওয়া আছে। সো লেটস ডাউনলোড দ্যাট। ডাউনলোড করলাম। আচ্ছা ভাইয়া, আপনারা কি আরেকটা এক্সেল টাইপের কিছু দেখতে পাচ্ছেন? মনে হয় না। না স্যার। পারফেক্ট, দাঁড়ান, লেট মি শেয়ার ইট। আমি ওইখান থেকে ডাউনলোড করছি আর কি, বুঝছেন? সো যা ছিল ডিফল্টে তাই ডাউনলোড করছি, লাস্ট 1 বছরের ডেটা আমি ডাউনলোড করছি। আচ্ছা, আপনারা কি আমার সাথে সাথে এক্সেলটা দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট। হোয়াট দ্য হেল। আচ্ছা, ঠিক আছে। সো এখানে অনেক টাইপের প্রাইস দেওয়া আছে। শুরুর প্রাইস, ওই দিনের হাইয়েস্ট প্রাইস, ওই দিনের লোয়েস্ট প্রাইস, দিন যখন শেষ হয় তখনকার প্রাইস। আই এম নট শিওর অ্যাডজাস্টেড ক্লোজ প্রাইস বলতে তারা কি বোঝাচ্ছে, ডেফিনেশন দেখলে হয়তো বুঝতে পারবো, আমি এটা বলতে পারতেছি না রাইট নাও। আর ভলিউম মানে হচ্ছে ওই দিন কি পরিমাণে শেয়ার ট্রেড হয়েছে, এটা হইতে পারে, অথবা যে পরিমাণে শেয়ার ট্রেড হয়েছে ওইটাকে যদি প্রাইস দ্বারা গুণ করা হয় এভারেজ প্রাইসে, তাহলে ভলিউম হইতে পারে। সো এই দুইটার ক্ষেত্রে আমাকে জানতে হবে যে ইয়াহু ফাইন্যান্স যেখান থেকে ডেটাটা নামাইছি ওদের ডেফিনেশন গুলা কি কি, বিকজ বিভিন্ন লোক বিভিন্নভাবে এগুলোকে ডিফাইন করে। বাট ধরেন আমরা ধরে নিচ্ছি, হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, ধরেন আমরা একটা রিটার্ন ক্যালকুলেশন করবো, জাস্ট সিম্পল রিটার্ন। রিটার্নের ফর্মুলা কেমন হতে পারে স্যার? ডেইলি রিটার্নের ফর্মুলা কেমন হওয়া উচিত? দেখেন 2020-এর 23-এ, সরি 2020-এর আমাদের প্রথম ডাটা খেয়াল করেন, 2020-এর 24-এ মার্চের ডাটা দেওয়া আছে, তাই না? ইয়েস স্যার। তারপর কত দেওয়া আছে? 2020-এর 25-এ মার্চ, 2020-এর 26-এ মার্চ। সো ডেইলি রিটার্ন ইজ ইকুয়াল টু, আমরা প্রথমটা বাদ যাবে, ধরেন আমি একটা ফর্মুলা দিলাম ইকুয়াল টু দিয়ে, আমি বললাম ফর এক্সাম্পল আমরা ক্লোজিং প্রাইস নিয়ে রিটার্নটা ক্যালকুলেশন করি। তো 2020-এর 25-এ মার্চ এই পার্টিকুলার শেয়ারের দাম ছিল $1102, এটা মাইনাস আগের দিনের দাম যেটা ছিল 1134, ভাগ করলাম কি দিয়ে? ভাগ করলাম হচ্ছে 1134 দিয়ে। যদি আমাকে কেউ বলে স্যার প্রপার রিটার্ন ক্যালকুলেশন করার জন্য কি লাগবে, অবভিয়াসলি উই নিড ডিভিডেন্ড, তাই না? আমরা যখন রিটার্নের ফর্মুলা দেখি, এই যে এই মাত্র যেটা ক্যালকুলেশন করা হলো এটা হচ্ছে ক্যাপিটাল গেইন, আমরা যদি ডিভিডেন্ড দিত ওটাকে আমরা কি করতাম? অ্যাড করতাম। বাট আমরা ওইখানে ডিটেইলে যাচ্ছি না, আমরা ধরেন খুব সিম্পল রাখার চেষ্টা করতেছি। আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল গেইনই হচ্ছে একমাত্র রিটার্ন, বিকজ আমাদের অঙ্কটা করার জন্য রিটার্নের ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ না, বাট টেকনিক্যালি স্পিকিং রিটার্নের ডেফিনেশন গুরুত্বপূর্ণ ছিল, বাট আমরা অঙ্ক করার জন্য ধরেন খুব একটা এত গুরুত্বপূর্ণ না। এখন আমি এটাকে বাকি সবগুলো ক্যালকুলেশন হয়ে গেল। ক্যান ইউ সি উই হ্যাভ দ্য রিটার্ন ফর ইচ এন্ড এভরি ডে, তাই না? প্রতিটা দিনের জন্য রিটার্নটা আমাদের ক্যালকুলেশন করা আছে। যেহেতু একটু বুঝতে সমস্যা হচ্ছে হয়তো বা কারো কারো, আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, আরে আমার যে এখানের যে মাউসটা মানে খুব সমস্যা করতেছে, বুঝছেন? I don't want that.
That সো এই ধরেন এখানে আমরা কি বের করতে পারলাম, প্রতিদিনের রিটার্নটা বের করে ফেললাম, তাই না? ইয়েস স্যার। ওকে, সো এখন আমাদের মনে আমরা যেটা বের করার এখন চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন আমাদের কাছে লাস্ট 1 বছরের ডাটা আছে, তাই না? প্রতিদিনের রিটার্ন আছে। এখন কেউ যদি আমাকে বলে যে ভাই সামনের এক মাসে বা আগামীকাল এই পার্টিকুলার স্টকের ভেরিয়েবিলিটি কত হবে বা ভোলাটিলিটি কত হবে, কিভাবে বের করতে পারি আমরা? আমার কাছে গত 1 বছরের শেয়ারের দামের রিটার্নের ভেরিয়েশনটা জানা আছে, প্রতিদিনের আমি রিটার্নটা বের করছি। এখন কেউ যদি আমাকে বলে যে আগামীকাল মেবি হচ্ছে ধরেন 25শে মার্চ বা 24শে মার্চ গুগলের শেয়ারের রিটার্নের ভেরিয়েশন কত হবে, এটা বের করার উপায় কি হতে পারে? এটা আমরা কিভাবে বের করতে পারি? এক্সপেক্টেড রিটার্নের কথা বলতেছেন? না, আমি এক্সপেক্ট রিটার্নের কথা বলতেছি না। আমি বলতে চাচ্ছি যে রিটার্ন যেটাই আসুক না কেন, এটাতে ভেরিয়েশন কতটুকু আসতে পারে, রিটার্ন যেটা আসবে এটা ভেরিয়েশন কতটুকু আসতে পারে, এটা আমি বের করার চেষ্টা করতেছি। সো একটা সিম্পল উপায় হইতে পারে আমি ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর আমি এসটিডিভি মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখলাম, এসটিডিভি কাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে আমি একটা সিরিজ বের করলাম, সরি আমার আসলে মাউসটা খুব সমস্যা। সো আমি এখান থেকে শুরু করে আমি পুরো যে সিরিজটা আছে আমার কাছে পুরোটাকে আমি ধরাই দিলাম। ওকে ফাইন। সো আমার কাছে প্রায় 252টা দিনের বা 50 দিনের ডেটা ছিল। এন্টার প্রেস করলাম, তাহলে কত আসে? আমাদের প্রায় 2%-এর মতো আসে, তাই না? ইয়েস স্যার। অ্যারাউন্ড 2%। আচ্ছা, এই যে আমরা এটা করলাম, এটা করার মানে আমরা বলতে চেষ্টা করতেছি আগামীকাল এই পার্টিকুলার স্টকের রিটার্নের ভোলাটিলিটি কত হবে। আমরা বলতেছি এটা 2% মুভ করবে, ঠিক আছে? 2% এটা মুভ করবে। এখন এই 2% যে মুভ করবে এটা বের করার জন্য আমরা কি করছি, আমরা হিস্টোরিক্যাল ডেটাটাকে ইউজ করছি, তাই না? জি স্যার। আচ্ছা, সো এবার আসেন আমরা আমাদের আলোচনাটা করতেছিলাম যে কিভাবে আমরা ভোলাটিলিটি ক্যালকুলেশন করতে পারি। এই যে এই মাত্র যেটা দেখালাম সেটাই হচ্ছে সেই উপায়টা, তাই না? ক্লিয়ার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আর কি। জি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা করতে পারি। আপনি চাইলে এটা ভেরিয়েন্সের মাধ্যমেও করতে পারেন, বাট ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো একটা থেকে আসতেছে, তাই না? সো যেটা আচ্ছা এখানে কি কি চয়েস আছে বলেন তো? আমি ধরেন 1 বছর দিয়ে করছি, অন্য একজন কি করতে পারতো লাস্ট 5 বছর দিয়ে করতে পারতো ক্যালকুলেশনটা, তাই না? স্যার রিগ্রেশন মডেলও ইউজ করা যেতে পারে। আমি যেটা যতটুকু বলতেছি ওটা আগে শুনেন। সো আমরা যেটা করছি সেটা হইতেছে আমরা 1 বছরের ডেটা ইউজ করে আমরা বের করছি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে 5 বছরের ডেটা ইউজ করতে পারতাম, আমরা চাইলে 3 বছরের ডেটা ইউজ করতে পারতাম, তাই না? ইয়েস স্যার। হিস্টোরিক্যাল কতটুকু নিয়ে কাজ করব সেটা তো অ্যাজ এন অ্যানালিস্ট এটা হচ্ছে আমার একটা চয়েস। আমার কাছে যদি মনে হয় যে গত 5 বছরের এই কোম্পানিতে তেমন কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আসে নাই ভোলাটিলিটিতে, তাহলে আমি 5 বছর ডাটা ইউজ করতে পারি, আমি চাইলে 1 বছর ইউজ করতে পারি, এটা একটা চয়েস। 2 নম্বর হচ্ছে ধরেন আমি যেই ডাটাটার ফ্রিকোয়েন্সি ইউজ করছি, আমরা কত দিনের ডাটা ইউজ করছি, ডেইলি ডাটা, তাই না? আমাদের ডাটাটা ছিল ডেইলি, আমরা চাইলে কি করতে পারতাম, উই কুড হ্যাভ টেকেন উইকলি ডাটা, তাই না? We could have taken monthly data. Are you getting my point? Yes sir. So আমরা এখানে হিস্টোরিক্যাল ভোলাটিলিটি বলতে যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, বাট স্টকের যেহেতু রিস্কের কথা বলা আছে, আমরা যেটা করছি প্রাইস থেকে একটা ক্যালকুলেশন করলাম রিটার্নের উপর ভিত্তি করে আমরা ভোলাটিলিটি ক্যালকুলেশন করলাম। আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমরা চাইলে 1 বছরের ডেটার জায়গায় আমরা চাইলে 3 বছর 5 বছর ইউজ করতে পারি। আমি চাইলে ডেইলি ফ্রিকোয়েন্সি ইউজ না করে আই কুড হ্যাভ চুজেন উইকলি, আই কুড হ্যাভ চুজেন মান্থলি, আমি চাইলে এরকম করে ভেরিয়েশন আনতে পারতাম। তার মানে অ্যাজ অ্যান অ্যানালিস্ট আই হ্যাভ different choices. Are you getting my point? Yes sir. Choices in terms of frequency, in terms of my time horizon, তাই না? So an analyst enjoys a set of choices.
An analyst enjoys a set of choices while calculating a historical volatility. কি কি চয়েস এনজয় করে সে? এইমাত্র আমি বললাম যে মেবি ফ্রিকোয়েন্সি, মেবি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি আপনি কি কি ইউজ করতে পারেন? ডেইলি ইউজ করতে পারেন, আমরা দেখাইলাম এইমাত্র। আমরা চাইলে উইকলি ইউজ করতে পারতাম, অর মেবি মান্থলি করতে পারতাম, এটসেট্রা। এটা একটা চয়েস। আর কি চয়েস ছিল স্যার? টাইম আর কি? হরাইজন। জি, টাইম হরাইজন নিয়েও থাকতে পারতো। মেবি মানে আমি চাইলে 1 মাসও করতে পারতাম, আমি চাইলে 6 মাসও করতে পারতাম, মানে আমি চাইলে 1 বছরও করতে পারতাম। আচ্ছা, সেমি ভেরিয়েন্স নামে কিছু জানেন আপনারা? নাম শুনছেন সেমি ভেরিয়েন্স? হ্যালো? না স্যার, সেমি ভেরিয়েন্স অপশন নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আবার আমাদের এক্সেলটাতে যাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রতিদিনের রিটার্ন অলওয়েজ কি পজিটিভ? মাঝে মাঝে কি ছিল? নেগেটিভও ছিল না? জি স্যার। ফর এক্সাম্পল, আমার চোখের সামনে যেগুলো আসতেছে, প্রথম দিনটা দেখেন 2021-এর 4 মার্চ, মানে 3রা মার্চ থেকে 4 মার্চে শেয়ারের দাম বেড়েছিল কত পার্সেন্ট? অ্যারাউন্ড 1%। 4 থেকে 5 যখন যায় কতটুকু বেড়েছিল? 2.9%। তারপর 5 থেকে 8, তার মানে মাঝখানে 2টা দিন ট্রেড অফ ছিল উইকেন্ডের কারণে। তো ওই সময় কত ছিল? -4%। আচ্ছা, এখন ধরেন কোন অ্যানালিস্ট আমাকে বলতে পারে যে ভাই, যেগুলা পজিটিভ সেগুলো তো আমার পক্ষে যাচ্ছে, তাই না? শেয়ারের দাম বাড়তেছে, এটা তো আমার পক্ষে যাচ্ছে এজ ইনভেস্টর। তো ওই ভলাটিলিটি নিয়ে আমি কেন চিন্তা করব? আমার চিন্তা করা দরকার শুধুমাত্র ওই ভলাটিলিটি গুলো নিয়ে যেগুলো হচ্ছে নেগেটিভ। হইতে পারে না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যালো? স্যার, নেগেটিভ রিটার্ন গুলো নিয়ে আর কি কাজ করবে না, নেগেটিভ রিটার্ন গুলোর ভলাটিলিটি নিয়ে আর কি। আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ভলাটিলিটিকে যখন আমি ডিফাইন করছি এখানে, আমি তো পজিটিভ নেগেটিভ সবগুলাই নিয়ে কাজ করছি। 250টা বা 51টা দেয়ার যা পাইছি তার উপরই কাজ করছি। আমি কিন্তু ওইটা বলি নাই যে মানে যেদিন বাড়তেছে ওইটাও নিব, যেটা কমছে সেটাও নিছি। বাট কেউ যদি বলে যে যেদিন শেয়ারের দাম বাড়তেছে, এটা তো আলটিমেটলি আমার পোর্টফোলিও ভ্যালুকে বাড়াচ্ছে hypothetically, why I should be bothered about that? Let's focus on the negative side. হইতে পারে না? হইতে পারে, তাই না? সো আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমি যেভাবে ভলাটিলিটি ক্যালকুলেশন করছি, যেখানে পজিটিভ ডে নেগেটিভ ডে সবই আসছে, একজন অ্যানালিস্ট চাইলে কি করতে পারে? একজন অ্যানালিস্ট চাইলে শুধুমাত্র নেগেটিভ গুলো নিয়ে কাজ করতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। আচ্ছা, তো ওটার নাম হচ্ছে সেমি ভ্যারিয়েন্স। এটার নাম, যে আপনি যদি শুধুমাত্র পজিটিভ ডে গুলো নিয়ে কাজ করেন, এটার নাম হয়তো বা হবে সেমি ভেরিয়েন্স। আর গেটিং মাই পয়েন্ট? তার মানে ভলাটিলিটি ক্যালকুলেশন করার জন্য শুধুমাত্র যে চয়েস গুলো আপনার ফ্রিকোয়েন্সি থাকে তা না, শুধুমাত্র যে আপনার টাইম হরাইজন ঠিক করতে চয়েস থাকে তা না, ঠিক আছে? এগুলোর বাইরেও আপনার চয়েস থাকতে পারে যে আপনি কি কোনটাকে ভেরিয়েবিলিটি ধরতেছেন বা কোনটাকে আপনি আপনার ক্যালকুলেশনের মধ্যে আনতেছেন, ওটার আলোকেও কিন্তু আমাদের সামনে মানে ইয়া থাকে, ঠিক আছে? আমাদের সামনে অপশন থাকে। ক্লিয়ার এই কথাটা? আমি ওটাতে যাচ্ছি না, বাট এটা মাথায় রাখবেন যে আমরা এখানে যখন ক্যালকুলেশন করছি, পজিটিভ ডে নেগেটিভ ডে এভরিথিং ওয়াজ কনসিডার্ড। সবাই ভলাটিলিটিতে কিছু কিছু কন্ট্রিবিউট করতেছে, দ্যাটস ফাইন, বাট I may have only focused on the positive side. Sorry, I may have only focused on the negative side because negative variation এর কারণে আমার পোর্টফোলিও ভ্যালু কমে। ওটা নিয়ে আমার বেশি ফোকাস থাকা উচিত। কারণ যদি এরকম লজিক থাকে, ওটাও খুব একটা যে ভুল লজিক তা না। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলেন। বলেন তো স্যার, এবার বলেন আপনি কে বলতেছিলেন রিগ্রেশন নিয়ে? হ্যালো? আমাদের একজন স্টুডেন্ট রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলেন। হ্যালো? আমাদের একজন স্টুডেন্ট রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলেন ভলাটিলিটিতে। কি কথা বলতেছিলেন এখন শুনতে চাই। সে কি পালায় গেল নাকি? আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে কি আমরা এখানে সেমি ভেরিয়েন্স সেট করতে পারি কথায়? এখানে অ্যানালিস্টের চয়েসের এখানে। হ্যাঁ, আমরা
করতে পারি, যে আমরা বলতে পারি যে ডেফিনেশন অফ রিস্ক বলতে পারেন, ঠিক আছে? আপনি কোনটাকে রিস্ক বলতেছেন সেটা নিয়েও অনেক ধরনের ইয়া থাকতে পারে। জি আচ্ছা, রিগ্রেশন নিয়ে কোনো কথা ছিল? আমি আসলে মানে একটু কনফিউজ ছিলাম রিগ্রেশনকে কিভাবে ইউজ করা যাবে, বাট ও মনে নাই এখন আর। ঠিক আছে, ফাইন। সো এবার আসেন, আগেরটা ছিল হিস্টোরিক্যাল ভোলাটিলিটি, এখন হচ্ছে হিস্টোরিক্যাল ভোলাটিলিটির প্যাটার্ন। হিস্টোরিক্যাল ভোলাটিলিটি প্যাটার্ন, ঠিক আছে? ওকে, আগেরটা ছিল কি ভোলাটিলিটি, জাস্ট ভোলাটিলিটি। নাও উই আর টকিং অ্যাবাউট প্যাটার্নস। আচ্ছা, প্যাটার্ন কেমন হতে পারে? অবভিয়াসলি আমরা অত ডিটেইলে যাব না প্যাটার্নের, বাট একটা হালকা আইডিয়া দেওয়া। আচ্ছা, ধরেন একজন অ্যানালিস্ট সে চিন্তা করা শুরু করলো এইভাবে। হ্যালো, ইয়েস স্যার। সে চিন্তা করা শুরু করলো এইভাবে যে আমার জন্য 1 বছরের ডেটা খুব একটা রিলিভেন্ট না শেয়ার প্রাইসের ভোলাটিলিটি বের করার জন্য। দেন আমি তাদের জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কতদিন নিয়ে কাজ করতেছো? সে বললো 3 মাস। বললাম ফাইন। দেন সে বললো যে 3 মাসেরও এরকম না, যেহেতু লাস্ট মাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে আমি সবচেয়ে বেশি ওয়েট দিব। সেকেন্ড লাস্ট মাস ওটাকে আমি একটু কম দিব, আর থার্ড লাস্ট যে মান্থটা ছিল ওটাকে আমি আরো কম ওয়েট দিব। আর গেটিং মাই পয়েন্ট? আমি কি বলার চেষ্টা করতেছি বুঝতে পারতেছেন? আমরা একটা প্যাটার্নে যাচ্ছি। হ্যালো স্যার। আমরা একটা ভোলাটিলিটির প্যাটার্নে যাচ্ছি, যে প্যাটার্নে আমরা বলার চেষ্টা করতেছি সর্বশেষ মাসটাকে আমরা কম গুরুত্ব দিব, সরি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, বিকজ এটা হচ্ছে মোস্ট রিসেন্ট ডেটা। সো ওইখানে যে ভোলাটিলিটি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর ঠিক আগের মাসের গুরুত্বটা একটু কম, এর ঠিক আগের মাসের গুরুত্বটা হচ্ছে আরো কম। ঠিক আছে, হইতে পারে আমরা এরকম একটা মেথোডলজি যাইতে পারি। ঠিক আছে, তার মানে কি আমাদের আগের মেথডটা কি করছিল, সে তার মতো করে একটা ডেফিনেশন নিছিল, জাস্ট পুরোটার উপর কাজ করছিল। বাট এখানে আমরা আমাদের মতো করে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। লেটস সি হাউ ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড। আমি টেক্সট বইয়ের এক্সাম্পলটাই আপনাদের সামনে দেখাচ্ছি, বাট এখানে আসলে অনেক ধরনের অপশন থাকতে পারে। আচ্ছা, আমাদের ডাটা সেটের লাস্টের ডাটাটা কোনটা দেখেন তো স্যার কাইন্ডলি? 23/3/2021, তাই না? ইয়েস স্যার। ফাইন। সো 23/3/2021 ঠিক 1 মাস আগে পর্যন্ত আমরা যাই, ধরেন হচ্ছে 24/2, তাই না? আমরা এটাকে ধরেন একটা রং করে দিলাম। ফর এক্সাম্পল, খুব খারাপ অবস্থা আমার, এটা আমি সিলেক্টই করতে পারি না ঠিক মতো। এটা হচ্ছে আমাদের লাস্ট মান্থ। ভালো কথা, আমরা এর সামনে যাই। ধরেন ওফ, কি করব ভাই, সিলেক্টই করতে পারতেছি না ঠিক মতো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট মান্থ। ধরেন এটাকে আমরা কালার দিলাম হচ্ছে সবুজ। এটা হচ্ছে আমাদের থার্ড লাস্ট মান্থ। এটাকে ধরেন আমরা কালার দিলাম হচ্ছে ধরেন বেগুনি। বাই দ্য ওয়ে, বেগুনি কালারটা কি ধরতে পারতেছেন আপনারা? বেগুনি কালার কি বোঝা যায় স্ক্রিনে? ইয়েস স্যার। বেগুনি, সবুজ এবং লাল তিনটে বোঝা যাচ্ছে, এই তো? Yes, sir. আচ্ছা, এখন ধরেন আমরা মনে মনে একটা মেন্টাল একটা ইয়া করলাম, সেটা হচ্ছে লাস্ট মান্থের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেইলি, এটাকে আমরা দিব হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব, 50% ওয়েট দিব।
এর আগের মাসেরটাকে দিব আমরা 30%, এর আগের মাসেরটাকে দিব আমরা 20%, ঠিক আছে? তারপর আমরা আমাদের মতো করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা এখানে নিয়ে আসি লাস্ট মান্থস ডেইলি প্রাইস ভোলাটিলিটি, এটা আমরা প্রথমে রাখতেছি, ধরেন হচ্ছে ফাইন, সো ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাস্ট মান্থের, তাই না? শুধুমাত্র লাস্ট মান্থের। তো লাল যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি বরং স্যার শিফট আর ডাউন এরো ক্লিক চাপ দিয়ে কিবোর্ডে আপনি মনে হয় নিচে যেতে পারবেন। ভাই এগুলো তো পারি না রে ভাই, অনেক কিছু পারি কিন্তু এগুলো তো পারি না। কি করতে হবে বলেন তো, পুরো অসহায় হয়ে গেছি, বলেন। স্যার ওই যে ওখানে যেখানে সিলেক্ট করেছেন আর কি, ওইটা আর কি ওইটা সিলেকশন অপশন। ভাই একটু দাঁড়ান, আমি একটু জেনে নিই আবার। আমার আসলে মাউসটা যে সমস্যাটা করতেছে না, মানে খুব ঝামেলা করতেছে। সে চায় না আমরা শিখি, বুঝছেন? সেও কিছুটা কনস্পিরেসি করতেছে, বুঝছেন? ওকে, হ্যাঁ বলেন তো কি করতে হবে ভাই? স্যার যেটা সিলেক্ট করেছিলেন ডিটেলটা সিলেক্ট করলাম, হ্যাঁ। স্যার শিফট চেপে দেন ডাউন এরোতে চাপ দিয়ে ধরেন। ওকে, ও মাই গশ, নাও ইটস গোইং টু সাম আদার প্লেসেস। দাঁড়ান, ওফ খুবই খারাপ অবস্থা। আচ্ছা সমস্যা নাই, এটাকে আমি অন্যভাবে সলভ করতে পারবো। এটা হচ্ছে এইচ 253, এই তো? এই 253। এই হচ্ছে আমাদের লাস্ট মান্থের এটাকে আমি লাস্ট মান্থের, এখন হচ্ছে আমি কিভাবে বলা যায় এটা ঠিক আগের মাসটা আমি কিভাবে লিখতে পারি এটা, মানে আমি বলতে চাচ্ছি যে এটা তো ছিল লাস্ট মান্থের ছিল 1.96, আমি ঠিক এর আগেরটা যেতে চাইতেছি, সেটাকে আমি কি বলতে পারি? মানে কি লিখলে এটা সবার বোধগম্য হবে? প্রিভিয়াস মান্থ, লাস্ট মান্থ, ওকে লাস্ট মান্থ। ওকে, এটার কোনো মানে নাই, জাস্ট আমি জাস্ট আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন পরে। 1 মান্থ প্রিভিয়াস টু দ্য লাস্ট মান্থ, ধরেন এটা কোনো কিছু বুঝতে পারতেছেন কি নামে লিখবো আমি। 1 month previous to the last month. Okay, fine. Okay, let's do it. Hmm. 212 তো এটা যাচ্ছে কতটুকু পর্যন্ত? এটা যাচ্ছে হলো 233 পর্যন্ত। সো লেট মি ডু দ্যাট। ফাইন, এটাও বের হয়ে গেল, ঠিক আছে। আর এটা ধরেন হচ্ছে 2 মাস পরে, 2 মাস আগেরটা, লাস্ট মান্থেরও 2 মাস আগের। আচ্ছা 193 তো, এটা গেছে হচ্ছে 211 পর্যন্ত। ওকে, সো দেখেন ভাইয়া, আমরা এখানে যেটা করছি লাস্ট মাস, সেকেন্ড লাস্ট মান্থ এবং থার্ড লাস্ট মান্থ,
প্রত্যেকের ডেইলি রিটার্নের একটা ডেভিয়েশন বের করছি, ঠিক আছে? প্রত্যেকেরই আমরা একটা রিটার্ন বের করে ফেলছি। সো আমরা এখন যেটা করব, এবং সবগুলা কিন্তু এক না, তাই না? একটু ডিফারেন্স তো আছেই। উফ, ওকে, এখন আমরা একটা আমাদের মতো করে একটা প্যাটার্ন বের করছি, সেটা শুনেন। সেটা হচ্ছে এরকম যে একদম লাস্ট যেটা, সেটা কত 1.96 না, এটাকে আমরা 50% ওয়েট দিব ফর এক্সাম্পল, ঠিক আছে? এর ঠিক পরের মান্থটাকে এটাকে আমরা 30% ওয়েট দিব। আর বাকি যেটা আছে একদম সেকেন্ড লাস্ট, মানে সেকেন্ড লাস্ট বলতে হচ্ছে মানে 2 মাস, মানে 3 মাস আগেরটা, সেটাকে 3 মাস আগেরটাকে আমরা দিব হচ্ছে 20% ওয়েট। এটা করলে কত আসলো? অ্যারাউন্ড 2% এর মতো আসলো। আচ্ছা, এই যে চয়েসটা, এটা কি আমার একার চয়েস? এটা তো পার্সন টু পার্সন কি করতে পারে, ভেরি করতে পারে না? ইয়া, সো খেয়াল করে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কোথায়। আগেরটাতে এক্সপেক্টেড প্রাইস ভোলাটিলিটি, আমার আগেরটাতে আমি কি করছিলাম, এটা তো একটা প্রাইস ভোলাটিলিটি, তাই না? দ্যাট ইজ ওয়ান মেজার অফ প্রাইস ভোলাটিলিটি। এটাও হচ্ছে এক ধরনের প্রাইস ভোলাটিলিটি। দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আগেরটাতে আমি যেটা করছিলাম পুরো সময়টাকে নিয়ে আমি আমার মতো করে ক্যালকুলেশনটা করে ফেলছি, বাট এখানে আমি কি করছি, এখানে আমি আমার মতো করে কিছু ডেফিনেশন দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে 3 মাসের আগের ডেটার কোনো রেলিভেন্স নাই, এটা হলো প্রথমটা। 2 নম্বর হচ্ছে যত কাছের ডেটা ওটার ওয়েট বেশি, যত দূরের ডেটা তার ওয়েট কম, ঠিক আছে? সো এখানে আসলে কি করা হচ্ছে, ভোলাটিলিটিকে নেওয়া হচ্ছে, হিস্টোরিক্যাল ভোলাটিলিটিকে ইউজ করা হচ্ছে অ্যাজ এ প্রক্সি ফর ফিউচার ভোলাটিলিটি। বাট এখানে আমরা হিস্টোরিক্যাল ভোলাটিলিটির একটা প্যাটার্ন আইডেন্টিফাই করছি, ওই প্যাটার্নটাকে আমরা এখানে আনার চেষ্টা করছি। এখন এগেইন অ্যানালিস্ট টু অ্যানালিস্ট কি হতে পারে স্যার? অ্যানালিস্ট টু অ্যানালিস্ট প্যাটার্নটা কি ভেরি করতে পারে না? অ্যানালিস্ট টু অ্যানালিস্ট প্যাটার্নটা ভেরি করতে পারে। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? পয়েন্টটা কি ধরতে পারছেন? হ্যালো, জি। এখন কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত আমি যে আলোচনাটা করছি, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কেউ কি আমাকে বলবেন স্টক অপশন বলতে আমরা কি বুঝি? ডু ইউ পিপল হ্যাভ এনি আইডিয়া স্টক অপশন বলতে আমরা কি বুঝি? স্টক অপশন বলতে আমরা কি বুঝি? অপূর্ব আছেন? জি স্যার। জি স্যার, স্টক অপশন নামটা শুনেছেন? কিছু মাথায় ইয়া করতেছে, ক্লিক করে? না স্যার। ফাইন, নো প্রবলেম। আচ্ছা, আমি এত ডিটেইলে যাব না বিকজ এটা একটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা, বাট আই জাস্ট ওয়ান্ট টু সে কিভাবে আমি ব্যাখ্যা করব। আচ্ছা, একটু দাঁড়ান, আমি এগেইন আমি আপনাদের সাথে একটা পসিবল কিছু হইতে পারে, দেখা যাক। আমি একটা ওকে, বাই দ্য ওয়ে, ক্যান ইউ পিপল সি মাই স্ক্রিন? ইয়েস স্যার। জি স্যার। পারফেক্ট। ওকে, আচ্ছা, আমি কি জানি এক্সেল দেখতে পাচ্ছিলাম সামহাউ। ওকে, দ্যাটস গুড। ওরা তো ফ্রি বলতেছে, আদৌ ফ্রি কিনা? আবার কোথাও রেজিস্টার করতে বলে কিনা? সবাই তো ফ্রি বলে। নাম লিখতে বলছে, সবকিছু লিখতে বলছে, তার মানে এটা আসলে পরে বলবে টাকা লাগবে। আচ্ছা, একটু দাঁড়াও।
ওয়াও, কিছু একটা তো ক্যালকুলেট মানে চলে আসলো, তাও দেখে নিই। হুম। Can you people see a screen? New screen, black, shoal kind of thing? Yes, sir. Sir, স্যার আচ্ছা, আমি এটা বুঝাবার আগে আমি শিওর না ওরা এটা কিভাবে করছে, বাট আমি জাস্ট আপনাদেরকে থিমটা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এরকম যে ধরেন এসিআই কোম্পানি শেয়ার আছে মার্কেটে, কেনা বেচা হচ্ছে। আপনি 3 মাস বা 6 মাস পরে এসিআই এর শেয়ার কেনারও একটা রাইট কিনতে পারেন। এট দ্য সেম টাইম আপনি এটা থেকে বিক্রি করারও একটা রাইট কিনতে পারেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? জি স্যার। ঠিক আছে, সো এসিআই এর শেয়ার কিনলাম না বা কিনতেও পারি, বাট এসিআই এর শেয়ার কেনার একটা রাইট আমি কিনতে যাচ্ছি 3 মাস পরে বা 6 মাস পরে। ঠিক আছে, এটাকে এই যে কন্ট্রাক্টটা, এই কন্ট্রাক্টটাকে আমরা বলতেছি স্টক অপশন। ঠিক আছে, স্টক অপশনের যেটা সবচেয়ে প্রমিনেন্ট ভ্যালুয়েশনের ফর্মুলা, এগেইন ভ্যালুয়েশন ফর্মুলা, দ্যাট ওয়াজ ডেভেলপড বাই 3 গাইস, ব্ল্যাক, শোল এন্ড মার্টন। মার্টনের নামটা আসে না, বাট ব্ল্যাক, শোলস। আচ্ছা, ওরা যেটা বলছে সেটা হচ্ছে এরকম, দেখেন খেয়াল করে দেখেন কি কি দেওয়া আছে এখানে। তারা বলতেছে যেই পার্টিকুলার অ্যাসেটের উপর অপশনটা ক্রিয়েট করা হবে ওইটার দাম, আজকের দাম, যেই দামে অপশনটা আলটিমেটলি ইউজ করা যাবে সেইটা, কত সময়ের জন্য অপশনটা কার্যকরী, ওই সময়কার রিস্ক ফ্রি রেট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এগুলা জানা থাকলে আমরা কি বের করতে পারবো? খেয়াল করে দেখেন, ভ্যালু অফ দ্য কল অপশনও বের করতে পারবো, ভ্যালু অফ দ্য কি বের করতে পারবো, পুট অপশনও বের করতে পারবো। হ্যালো? yes, sir. আচ্ছা, এখন ভালো মতো খেয়াল করেন, আমি অত ডিটেইলে যাব না। সো তারা বলতেছে কি জানেন, তারা বলতেছে যে ভ্যালু অফ এন অপশন অন এনি আন্ডারলাইং অ্যাসেট ইজ এ ফাংশন অফ 5 ফ্যাক্টরস। এট লিস্ট এখানে কোন 5টা ফ্যাক্টর দেখেন তো? একটা হচ্ছে শেয়ারের আজকের দাম, এটা হচ্ছে শেয়ারের আজকের দাম। শেয়ারের আজকের দাম এটা কি গিভেন ডেটা নাকি গিভেন ডেটা না, বলেন তো? Sir, given এটা গিভেন। ইটস এ পাবলিক ডেটা, ইটস এ গিভেন ডেটা, তাই না? 2 নম্বর, 3 মাস পরে বা 6 মাস পরে অপশনটা আমি যদি ইউজ করতে চাই কত দাম ইউজ করতে পারবো, যেটাকে বলা হচ্ছে এক্সারসাইজ প্রাইস। এটা তো গিভেন, এটা নিয়ে কি কোনো আনসার্টেনিটি আছে? এটা নিয়ে কোনো No, sir. আনসার্টেনিটি হ্যাঁ নেই। স্যার। কতদিন পরে ইউজ করা যাবে অপশনটা, 3 মাস না 6 মাস বা 1 বছর না 5 বছর, ওটাও তো আমি আগে থেকেই জানি, যেটাকে বলা হচ্ছে টি টাইম। এটাও কিন্তু গিভেন। ঠিক আছে, আচ্ছা, রিস্ক ফ্রি রেট এটা ঠিক গিভেন না, রিস্ক রেট এটা ঠিক গিভেন না, বাট এটা হার্ডলি ফ্লাকচুয়েট করে। এটা কোনটা জানেন তো? এটা হচ্ছে ওই যে একটা ইকোনমির যে রেফারেন্স রেট আছে না, যেটা জি স্যার, রেফারেন্স রেট। ঠিক করা হয়, এক্স্যাক্টলি সেটা হচ্ছে এটা। সো এটাও মোটামুটি আমাদের গিভেন থাকে। আচ্ছা, সে বলতেছে ব্ল্যাক শোলের যে থিওরিটিক্যাল মডেল, ব্ল্যাক শোলের থিওরিটিক্যাল মডেলে বলা হচ্ছে আমরা যদি স্যার এগুলা জানি, যদিও এখানে একটা জিনিস বাদ করে গেছে, এটা আনে নাই, ওটা হচ্ছে ডিভিডেন্ড, বা বাদ দেন, ডিভিডেন্ডটা আমি না নিই এখানে। তো তারা বলতেছে এই 5টা ফ্যাক্টর জানা থাকলে আমরা কি বের করতে পারবো, কোন একটা অ্যাসেটের উপর যদি স্যার আমরা কোনটা অপশন ক্রিয়েট করি, কল বা পুট, ওটার দামটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমি একটু আগে বলছি যে ব্ল্যাক শোলের মডেলটা হচ্ছে কি স্যার, এটা একটা থিওরিটিক্যাল মডেল। থিওরিটিক্যাল মডেল মানে কি? মানে হচ্ছে এই মডেলে যে দামটা পাওয়া যাবে, ভালো করে খেয়াল করবেন, এই মডেলে যে দামটা পাওয়া যাবে এবং সত্যিকার মার্কেটে যে দামটা কি হবে না, সেম হবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? স্যার। কোন একটা কল অপশনের যেই প্রিমিয়াম প্রাইসটা থাকবে, কোন একটা কল অপশনের যেটা প্রিমিয়াম, এটার সাথে থিওরিটিক্যাল প্রিমিয়াম কি হবে না, মিলবে না। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, ভালো করে খেয়াল করেন, এটা যদি ফর্মুলা হয়ে থাকে, হ্যালো, জি স্যার। Yes, sir. জাস্ট থিঙ্ক অফ এ ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, যে আমি অপশনের দামও জানি, আমি ওই অ্যাসেটের বর্তমান মূল্যও জানি, আই নো দ্য এক্সারসাইজ প্রাইস, আই নো দ্য টাইম, এগুলো আমাদের গিভেন ডেটা, আই অলসো নো দ্য আরএফ। তাহলে যেই ডেভিয়েশন এটা সলভ হয় ওটা আসলে কি, এটাকে বলা হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি। আর গেটিং মাই পয়েন্ট? আচ্ছা, আমি হয়তো পুরোটা এখনো বুঝাতে পারিনি, আমি আপনাকে এখন সূত্রটা দেখাচ্ছি। এগুলো আপনাদের বাই দ্য ওয়ে কিছু আপনাদেরকে মুখস্থ করতে হবে না, আমি জাস্ট সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করবো, বাট মাঝে মাঝে এরকম হয় যে সিম্পল বুঝতে গেলেও মাঝে মাঝে একটু জটিল তো হয়ে যায়। ধরেন হচ্ছে, আচ্ছা আমি আর একটু বেসিকে যাই, ধরেন মেবি এখানে আমরা পাইতে পারি, আরে বাবা এত কিছু দিচ্ছ কেন,
আচ্ছা, ওকে, এই জায়গাটা খেয়াল করেন। ক্যান ইউ সি ইট? ওয়্যার? Yes, sir. হ্যালো, জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, সি মানে হচ্ছে কল অপশনের দাম, এস মানে হচ্ছে ওই যেটা আমি বলছিলাম বর্তমানে আন্ডারলাইং অ্যাসেটের দাম, কে মানে হচ্ছে যেই দামে এটা ইউজ করা যাবে এক্সারসাইজ প্রাইস, আর মানে রিস্ক ফ্রি রেট, টি মানে হচ্ছে টাইম টু ম্যাচুরিটি। এবার আমাকে বলেন এখানের মধ্যে অজানা মান কয়টা? এট এ গিভেন পয়েন্ট অফ টাইম এখানে কোনো কি অজানা মান আছে, বা কোনো আনসার্টেন মান আছে, বা কোনো মাইক্রো মান আছে? অ্যান্সার হচ্ছে না। No, sir. কল অপশনের প্রাইস মার্কেটে উঠানামা করে, এটা আমরা সবাই জানি, এটা গিভেন পয়েন্ট অফ টাইম এটা একটাই। কল অপশন যে অ্যাসেটের উপর নির্ধারিত হচ্ছে ওই অ্যাসেটের জন্য আলাদা মার্কেট আছে, ওই মার্কেটের দাম কত সেটা আমরা জানি। স্ট্রাইক প্রাইস এটা হচ্ছে কন্ট্রাক্টে লেখা থাকে, এটা আমার আপনার ক্ষেত্রে ভেরি করবে না। আর এটা সবার জন্য সত্য, ম্যাক্রো ডেটা। টি এটাও কন্ট্রাক্টে গায়ে লেখা আছে। তাহলে আমাকে বলেন যে কোন ভ্যালুটা এখানে অজানা। এবার যদি আমরা আবার এক্সেলে চলে যাই, আমাকে বলেন তো এখানে অজানা মান কোনটা, বা এখানে পার্সন টু পার্সন ভেরি করে কোন মানটা। সবই যদি আমার জানা থাকে, কল অপশনের ভ্যালু এটাও যদি আমার জানা থাকে, সবার জন্য সেম থাকে, পিও যদি সবার জন্য সেম থাকে, এক্সারসাইজ প্রাইস এটাও যদি সবার জন্য সেম থাকে, এটাও যদি সবার জন্য সেম থাকে, টিটা আর এফ যদি সবার জন্য সেম থাকে, তাহলে আমি কি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে মার্কেটের পারসেপশনটা জানতে পারি না যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত কোনটা অ্যাসেটের? জি স্যার। তার মানে হচ্ছে এবার আসেন আমরা আমাদের ওয়ার্ডে চলে যাই। লেট আস গো টু আওয়ার ওয়ার্ড ফাইল। যদি একটু কঠিন হয়ে যাচ্ছে আমার আলোচনাটা, বাট আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে সকল অ্যাসেটের উপর কি আছে, স্টক অপশনও আছে, অপশন ক্রিয়েট করা হয়েছে, ওইখানে অপশনের দাম থেকে আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে কি বের করতে পারি? মার্কেটের অ্যাসেসমেন্ট অ্যাবাউট ইটস ভোলাটিলিটি। Volatility. জি, এজন্য যেহেতু এটা ডিরেক্টলি বের করা যায় না, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে বের করতে হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে Implied ইমপ্লাইড volatility. ভোলাটিলিটি। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? এখন বাংলাদেশে এটা বের করা যাবে না, কেন যাবে না? বিকজ বাংলাদেশে শেয়ার মার্কেটে যে লিস্টেড অ্যাসেট গুলো আছে কোনটার উপরই কি নাই স্যার, কোনো অপশন ক্রিয়েট করা হয় না। আর গেটিং মাই পয়েন্ট? জি তো স্যার। আমরা যদি এভাবে লিখি, an asset's volatility can be assessed through its through options created over that asset. কিভাবে বলা যায়? In our theoretical Black-Scholes model, এটা কি বুঝাতে পারছি আমি মোটামুটি? জি স্যার। আচ্ছা, যেহেতু মোটামুটি বুঝছেন, আমি চেষ্টা করি দেখি আমি আরেকটা সাইটে আপনাদের দেখাতে পারি কিনা যারা ইমপ্লাইড ভোলাটিলিটি কোড করে রাখে, তারা ওই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা করেই বলে দেয় যে ইমপ্লাইড ভোলাটিলিটি কত। কি যে অবস্থা ভাই আমার, আসলে আই নিড টু চেঞ্জ মাই I believe my mouse is giving me lots of pain. আচ্ছা, একটু আমরা আবার তাহলে আমাদের ইয়াতে আসি। ক্যান ইউ পিপল সি মাই স্ক্রিন? দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. আচ্ছা,
Chicago. Sure. Shit.